আজকের টপিক হচ্ছে আইসিটি। বিগত বছরগুলোতে ইন্টার পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা ফেল করছে তার অধিকাংশ হচ্ছে আইসিটিতে ফেল করছে। তো আইসিটি আজকে আমার একটা সাজেশন তৈরি করা হয়েছে। যারা আগে থেকে পড়ো না, ইন্টার পরীক্ষার আর মাত্র 10-12 দিন সময় আছে আইসিটি পরীক্ষার। তো এর মধ্যে এই টপিকগুলো যদি শেষ করতে পারো তাহলে তোমরা 60 থেকে 90% মার্ক পেয়ে যাবা। যারা আগে থেকে পড়াশোনা করছো তারা তো করছোই, যারা পড়াশোনা করো নাই তাদের জন্য এই শর্ট সাজেশন, অথবা অল্প পরিমাণ পড়ছো খুব বেশি পড়ো নাই, তারা যদি এই সাজেশনটা ফলো করতে পারো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট তোমাদের চলে আসবে। তো প্রথমে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে। প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল মাস্ট বি পাবা, তিনটাও পেতে পারো, তবে দুটো অবশ্যই থাকবে। এখন আমার এই সাজেশনটা তৈরি করা হয়েছে সিকিউ এমসিকিউ, সিকিউর মধ্যে আবার 1, 2 এবং সৃজনশীলের যে গ ঘ সেটা সহ। তো প্রথম অধ্যায়ে আমরা যেটা বলবো ডেটা ও তথ্য ও বিশ্বগ্রাম। এখান থেকে সাধারণত এমসিকিউ বা ছোট প্রশ্ন আসার সম্ভাবনা বেশি আছে, বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তারপরে আসি টেলিমেডিসিন। এইখান থেকেও সৃজনশীল আসতে পারে, আবার ছোট প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুফল ও কুফল, এটা মোটামুটি তোমরা সবাই জানো, অনেকেই মানো না। সুফল মানো কুফল মানো না, কিন্তু আসলেই এর অনেক কুফল আছে। আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, যেরকম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আরও যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করি, এগুলোর যেমন সুফল আছে সেগুলো সেরকম কুফলও আছে। তারপরে আসি ভার্চুয়াল রিয়েলিটি। এইখান থেকে এমসিকিউ এবং সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা যে সমস্ত, সাপোজ ধরো হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের ড্রাইভিং, প্লেন ড্রাইভিং, কার ড্রাইভিং, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, বাস্তবিক পক্ষে যে সমস্ত জিনিস শিখতে আমাদের অনেক ঝুঁকি থাকে, সে সমস্ত ঝুঁকির ক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করি। এছাড়াও অনেক ক্ষেত্রে ব্যবহার করি। তো এটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে এই টপিকটা তোমার হচ্ছে কি বর্তমান সমসাময়িক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আলোচনার বিষয়। তারপর আসি রোবোটিক্স। এখান থেকে তোমার এমসিকিউ সৃজনশীল আসতে পারে। তারপর হচ্ছে ক্রুয়ো সার্জারি, এখান থেকেও তোমার সৃজনশীল আসতে পারে। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, এই দুইটা থেকে ছোট প্রশ্ন এবং সৃজনশীল আসতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ন্যানো টেকনোলজি, প্রথম অধ্যায়ের সবগুলো টপিক গুরুত্বপূর্ণ। এই টপিকের মধ্যে, এই সাজেশনের মধ্যেও যদি সাজেশন খোঁজো তাহলে তোমাদের ভালো মতন পড়তে হবে ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, এআই, এই লাস্টের কয়েকটা। ঠিক আছে, তো এই প্রথম অধ্যায়ে এই কয়েকটা টপিক, এই 10টা টপিক যদি ভালো মতন পড়ো, তারা কিন্তু প্রথম অধ্যায়ের সৃজনশীল এমসিকিউ 1 মার্ক 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করতে পারবা। যারা কিচ্ছু পারো না বা এগুলোও পারতেছো না, তারা জাস্ট এগুলা কাকে বলে এবং এগুলা কিভাবে কাজ করে, কি বলছি, এগুলা কাকে বলে এবং কিভাবে কাজ করে, যারা জিরো একবার আইসিটিতে, তারা আশা করি পাশ করে যাবা। যদি এগুলো কাকে বলে এবং কিভাবে কাজ করে মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো, তাহলে সৃজনশীলে বানায় লিখে পাশ করার মতো একটা অবস্থান হয়ে যাবে, বা এই সৃজনশীলটা দিলে 5-6 পেয়ে যেতে পারবে। তারপরে দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার মতো তেমন কোনো টপিক নাই। তবে এখান থেকে ডাটা কমিউনিকেশন, ডাটা ট্রান্সমিশন, কেবল, মাইক্রোওয়েভ, এই সবগুলাই কিন্তু সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে মোবাইলের প্রজন্ম, কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্ক টোপোলজি আর ক্লাউড, এই টপিকগুলা যদি পড়ো আশা করি এর বাইরে থেকে দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল আসবে না। এর মধ্যে থেকেই সৃজনশীলটা চলে আসার সম্ভাবনা আছে, এবং ক খ সহ। ইভেন এমসিকিউর জন্য এই টপিকগুলার যে ছোট ছোট প্রশ্ন আছে বা ওইখান থেকে এমসিকিউ বানানোর মতো সিচুয়েশন আছে, তোমার এখান থেকে কিন্তু চলে আসবে আশা করা যায়। তারপরে আসি তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের ম্যাথ টাইপের অধ্যায়। তো প্রথম অংশ থেকে একটা সৃজনশীল থাকবে, দ্বিতীয় অংশ থেকে একটা সৃজনশীল থাকবে। এরকম কোথাও লিখিত নাই, তবে সবসময় এরকমই আসে যে আমাদের প্রথম অংশ থেকে একটা সৃজনশীল, দ্বিতীয় অংশ থেকে একটা সৃজনশীল। তো প্রথম অংশ থেকে একটা সৃজনশীলের
গতে রূপান্তর আসে বা যোগ রূপান্তর করার পরে যোগ বিয়োগ করতে বলে, আর ঘতে পরিপূরক অনেক সময় সরাসরি বলে দেয়, অনেক সময় সরাসরি বলে না। দুই একটা প্রশ্নে ব্যতিক্রম থাকতে পারে, সাজেশনের মধ্যে ওটা আমরা কাউন্ট করবো না। ঠিক আছে, তারপরে আসি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ মোটামুটি আমাদের একটু বিস্তারিত করা লাগে। তোমার হচ্ছে গিয়ে লজিক ফাংশনের সমীকরণগুলো করতে হয়, মৌলিক গেট যৌগিক গেটের ধারণা নিতে হয়, তারপর ন্যান গেট নর গেটের সার্বজনীনতা করতে হয়, সমীকরণ দিয়ে লজিক গেট বা লজিক গেট দিয়ে সমীকরণ বাস্তবায়ন শিখতে হয়। ডি মর্গানের উপপাদ্য গুরুত্বপূর্ণ, এনকোডার ডিকোডার হাফ অ্যাডার ফুল অ্যাডার। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, এখানে কোনো অপশন নাই, এই দুইটাই করতে হবে। দুই নিয়মের যতগুলা অঙ্ক আছে সবগুলো করতে হবে। আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমাদের এই যে ষষ্ঠ এনকোডার আর হচ্ছে আমাদের এই যে রূপান্তর, আমাদের গ আর ঘতে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ আর ঘতে এই হাফ অ্যাডার ফুল অ্যাডার টপিকটা বা এই টপিকগুলো, যেরকম হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, বা ন্যান গেট দিয়ে বা নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, বা ন্যান গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। আবার অন্য দিক বিবেচনা যদি করি, তাহলে এনকোডারের তোমার হচ্ছে গিয়ে চিত্র দিবে, ডিকোডারের চিত্র দিবে। এখানে হাফ অ্যাডার ফুল অ্যাডারের চিত্র দিতে পারে বা সমীকরণ দিতে পারে, অধিকাংশ ক্ষেত্রে চিত্র দিবে। চিত্র দেখে তোমাকে বুঝতে হবে যেটা হাফ অ্যাডার আসছে বা ফুল অ্যাডার আসছে। বলবে প্রথম চিত্র দিয়ে দ্বিতীয় চিত্র বাস্তবায়ন। তো ওইখানে এরকম থাকবে যে হাফ অ্যাডার এক চিত্র থাকবে, ফুল অ্যাডার এক চিত্র থাকবে। যখন বলবে হাফ অ্যাডার এই প্রথম চিত্র দিয়ে দ্বিতীয় চিত্র বাস্তবায়ন, তখনই তোমরা বুঝে যাবা যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলছে। আবার নর গেট দিয়ে চিত্র, যে হাফ অ্যাডার থাকলে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে বলবে, বা ফুল অ্যাডার থাকলে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলবে। আবার এনকোডার ডিকোডারও থাকতে পারে। আর খতে আবার অনেক সময় গতে এই সমীকরণ রিলেটেড প্রশ্ন দিয়ে দেয়। যারা কিছুই পারো না এই চ্যাপ্টারের, আমি বলবো এই টপিকটা বাদ দিতে। এই টপিকটা বাদ দিতে যদি করতেই চাও, শুধুমাত্র এইটা করবা, হাফ অ্যাডার ফুল অ্যাডার এনকোডার ডিকোডার মুখস্থর মতো করে ফেলবা। আমাদের বইয়ে দেওয়া আছে, অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে, আমার পরবর্তীতে ক্লাসে আমিও ভিডিওগুলো ছাড়বো, তো ওখান থেকে দেখে নিবা। এই 5 আর 6 এনকোডার ডিকোডার একবার মুখস্থর মতো করে ফেলবা। যদি কমন পড়ে যায় তো মাশাআল্লাহ, সম্ভাবনা আছে 80% এই দুটো থেকেই প্রশ্ন আসা। আর বাকিগুলা এইগুলা করতে গেলে মোটামুটি একটু জটিল, যারা নিয়মিত করে না তারা এগুলা এই কয়েকদিনে করতে পারবে না, যদি খুব ভালো স্টুডেন্ট না হন। তবে হ্যাঁ, প্রথম অংশের রূপান্তর এবং পরিপূরক সহজে করা যায়। আমরা এক ক্লাসে রূপান্তর করাবো, আরেক ক্লাসে পরিপূরক করে আমরা প্রথম অংশ শেষ করে ফেলবো। যেহেতু তৃতীয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসে, তো আমরা এখান থেকে একটা সৃজনশীল আর এখান থেকে একটা সৃজনশীল, দুইটা সৃজনশীলের একটা সৃজনশীলই যথেষ্ট। আর যারা ভালো স্টুডেন্ট আসো তারা এখান থেকে আরেকটা সৃজনশীল দিয়ে দুইটা দিতে পারবে। তারপর আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমাদের HTML আসবে। HTML এর ক্ষেত্রে আমাদের লিস্টের টেবিলের আসে লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট বা ইয়ে আছে। তারপরে আসে প্যারাগ্রাফ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে টেবিল। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? টেবিল। তারপরে লিস্ট, তারপর হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ। তো তোমরা টেবিল আগে করে ফেলবা। টেবিলের মধ্যে তোমাদের যে টপিকগুলো খেয়াল রাখতে হবে, তোমার হচ্ছে গিয়ে ক্যাপশন, তারপর হচ্ছে গিয়ে টেবিল হেডিং, তারপর হচ্ছে টেবিল ডাটা। তারপর তোমরা যেটা করতে পারো, তোমার হচ্ছে গিয়ে টেবিলের আছে হচ্ছে গিয়ে ছবি অ্যাড করা, তারপর হচ্ছে গিয়ে ওয়েবসাইট অ্যাড করা ইত্যাদি। এখন আসা যাক পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আমাদের টোটাল 3 টাইপের অঙ্ক করলেই যথেষ্ট হয়ে যাবে। প্রথমত ধারা, দ্বিতীয়ত সূত্র টাইপের কিছু আছে, আর তৃতীয়ত অন্যান্য। যারা কিছুই পারো না তারা অ্যাটলিস্ট ধারা করে রাখবা। ধারা একটা অ্যালগোরিদম, একটা ফ্লোচার্ট, একটা সি প্রোগ্রাম। এই সি প্রোগ্রামের একটারই আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ করে ফেলবো। একই রকম একটা করলেই, এই ফর লুপ যদি করতে পারো তাহলে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ করতে পারবা। জাস্ট উপরে নিচে আগে পরে দিয়ে একটা শব্দ চেঞ্জ করলে হয়ে যাবে। এই ধারা দিয়ে অধিকাংশ প্রশ্ন বিগত 4-5 বছরে যতগুলা বোর্ড কোশ্চেন আসছে তার 90%ই ধারা রিলেটেড। তো সুতরাং তুমি যদি ধারা করতে পারো তাহলে এখান থেকে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা 90%। এবং ধারা একটা করলেই কমপ্লিট হয়ে যাবে। আর যারা এক্সট্রা করতে চাও তারা অন্যান্য সূত্র রিলেটেড একটা করে রাখবা। আর এই যে 3 নাম্বার, কয়েকটা সংখ্যার মধ্যে পার্থক্য, সাপোজ
কিছু সময়ের মধ্যে পার্থক্য বললো যে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এই সময়টা সকাল, বা দুপুর 1টা থেকে এই টাইমে আমরা নাস্তা করব, দুপুর 2টা থেকে 3টার মধ্যে আমরা গোসল করব। এই টাইপের কোনো কিছু যদি দেওয়া থাকে, এরকম টাইম ভাগ করে দেওয়া বা অন্য কোনো কিছু ভাগ করে দেওয়া, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। অথবা এই যে কোনো 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা এই রিলেটেড আরো কিছু আছে, তো এটা কম্পালসারি না। তবে যারা কিছুই পারো না তাদের জন্য এই ধারার অঙ্কটা করে রাখতে পারো। আর যারা মনে করো যে ধারা কঠিন, তাদের জন্য আমার নেক্সট ক্লাস আসতেছে, ওইখানে আমরা এক অঙ্কের সাহায্যে ধারার যাবতীয় জিনিস কমপ্লিট করব। ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়টা আগে ছিল না, শর্ট সিলেবাসে ছিল না, নতুন করে আসছে। তো এখন এই নতুন করে আসাতে এই অধ্যায় অনেকেই বুঝে না, কিন্তু এই চ্যাপ্টার হচ্ছে তোমাদের আইসিটি বইয়ের সবচেয়ে সহজ চ্যাপ্টার। এই কয়েকটা কি এমসিকিউ টাইপের বা শর্ট কোশ্চেন টাইপের পড়ে ফেললে হবে। এই ডাটা রিলেশন, এইটা হচ্ছে সৃজনশীলে আসে, রিলেশন আর এসকিউএল। ঠিক আছে, রিলেশনের মধ্যে 1 to 1, 1 to many, many to many, এই 3 টাইপের আছে, এগুলো করলে হয়ে যাবে, একটা ক্লাসই হয়ে যাবে। কোয়েরি এমসিকিউ টাইপের বা শর্ট কোশ্চেন টাইপের, এসকিউএল একটু ম্যাথ টাইপের আছে, ও 2-1টা করলেই হয়ে যাবে। আর ডাটা ইনক্রিপশন এখানে একটু পড়ার আছে, এটা পড়লে তোমার কি হয়ে যাবে, ষষ্ঠ চ্যাপ্টার শেষ হয়ে যাবে। যদি এই চ্যাপ্টারের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ চাও, তাহলে ডাটা রিলেশন আর ডাটাবেজ রিলেশন আর এসকিউএল করলে কি তোমার সৃজনশীল হয়ে যাবে। তো এই ফেসবুক পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড হবে। প্রত্যেকটা বোর্ড কোশ্চেন সলভ করে দেওয়া হবে, তোমাদের বিগত 4-5 বছরের যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেগুলো সলভ করে দেওয়া হবে। তো এটাকে ফলো দাও এবং শেয়ার দিয়ে দাও, যেন পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে যায়।